তো তখন আমি প্রাইসটা 990 টাকায় সাধারণত এটা বিক্রি করতাম। তো তখন আমি আমার কম্পিটিটরদের অ্যানালাইসিস করে দেখেছি, তারা কিন্তু তখনও 500-600 টাকা 700 টাকার মধ্যেই কিন্তু বিক্রি করেছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তারা কিন্তু 445 টাকায় এই ট্রিমারটা বিক্রি করছে, যেটা অনেক কম। যেটা বর্তমানে আমি যদি আপনাদের আলিবাবা বা আলি এক্সপ্রেস একটু ভিজিট করে দেখাই যে আসলে এখন বর্তমানে এটা হোলসেল প্রাইসটা কেমন হয়ে থাকে। তো আমি সরাসরি এটা আলিবাবাতে একটু চলে যাই এবং সার্চ করি। নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কিন্তু বিভিন্ন ধরনের হয়। প্রোডাক্ট প্রাইস কমিয়ে দিয়েও কিন্তু অনেক সময় প্রফিট করা সম্ভব, যদি আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি না থাকে বা ড্যামেজ হওয়ার চান্স কম থাকে। এ কারণে তারা যে প্রাইসে আসলে প্রোডাক্টটা কিনে, তারা চেষ্টা করে সেখান থেকে 50 টাকা থাকলেই তারা হয়ে গেল, অর্থাৎ অনেক সময় 20 টাকা রেখে কিন্তু তারা সেল করে দেয়। আমি যদি 1000 টাকার নিচে বা 950 টাকা বা 1000 টাকাতে একটা প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি 50% প্রফিট রাখা, অর্থাৎ 1400 থেকে 1500 টাকার মধ্যে এটা সেল করার চেষ্টা করি। ই কমার্স বিজনেসে সফলতার জন্য যতগুলো কৌশল আছে তার মধ্যে অন্যতম কৌশল হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং। আমার ইতিপূর্বের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেন যে একই প্রোডাক্ট বেশ কিছু কোম্পানি কম দামে বিক্রি করছে, আবার একই সেম প্রোডাক্ট অনেক কোম্পানি কিন্তু বেশি দামে বিক্রি করছে। আসলে তারা কিভাবে প্রোডাক্ট প্রাইসিংটা করে থাকে, এবং অনেকে জানতে চান আমি আমার 5 বছরের ই কমার্স বিজনেস অভিজ্ঞতায় আমি কিভাবে আমার প্রোডাক্ট প্রাইসিংগুলো করে থাকি। আসলে কত দামে প্রোডাক্ট কিনলে কত দামে বিক্রি করলে প্রফিট মার্জিনটা ভালো থাকে, কিংবা কত দামে সেল করলে প্রোডাক্টের বুস্টিং খরচ অর্থাৎ কস্ট পার রেজাল্টটা কম থাকে। তো এই নিয়ে বিস্তারিত আলাদা একটা ভিডিও চেয়েছেন, তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আসলে প্রোডাক্ট প্রাইসটা কম দিয়ে সেল করলে ভালো নাকি প্রোডাক্ট প্রাইসটা বাড়িয়ে সেল করলে ভালো। বিস্তারিত আমার নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং আমি বেশ কিছু কোম্পানির প্রোডাক্ট প্রাইসিং কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আমার ই কমার্স বিজনেসের অভিজ্ঞতাগুলো ভিডিও আকারে শেয়ার করে থাকি, যাতে করে যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন কিংবা শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওগুলো একটি বেস্ট গাইডলাইন হতে পারে। ই কমার্স বিজনেসে একটা প্রোডাক্টের বেস্ট প্রাইসিং নির্ধারণ করার আগে অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে 4টা নলেজ আপনার থাকা উচিত, তাহলে আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে বেস্ট একটা প্রাইস নির্ধারণ করতে পারবেন। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টটা আসলে কত পার্সেন্ট রিটার্ন হয়। আমরা সাধারণত ই কমার্স বিজনেসে 20% রিটার্ন অ্যাভারেজ ধরে থাকি। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রোডাক্টের উপর ভেরি করে সেটা আরও কম ধরতে পারেন, 10% বা 15% কিন্তু আপনি রিটার্ন ধরতে পারেন। অর্থাৎ আপনি যে রিটার্নটা আপনার প্রোডাক্টে হবে, সেক্ষেত্রে সেই রিটার্নটা কিন্তু আপনার অবশ্যই আপনার টোটাল প্রফিট থেকে কিন্তু সেটা মাইনাস হবে, যে কারণে আপনি আপনার প্রোডাক্টের অ্যাভারেজ রিটার্ন রেট কিন্তু ধরে আপনার ক্যালকুলেশন করা উচিত। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিই, আপনার যদি 20% রিটার্ন ধরেন, সেক্ষেত্রে প্রতি 100টা প্রোডাক্ট যদি আপনি আপনার কাস্টমারদের কাছে পাঠান, সেক্ষেত্রে কিন্তু 80টা ডেলিভারি হবে আর 20টা কিন্তু রিটার্ন আসবে। 20টাতে যে ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ লস হবে আপনার, সেটা কিন্তু আপনি যখন 500টা বা 1000টা প্রোডাক্ট পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা অনেকটা 15-20 হাজার টাকার মধ্যে চলে আসে। সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আপনার রিটার্ন কত পার্সেন্ট হয়, সেই রিটার্ন পার্সেন্টের অনুসারে কিন্তু আপনার ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জটা ক্যালকুলেশন করা উচিত। এটার উপর নির্ভর করেও কিন্তু আপনি সাপোজ একটা প্রোডাক্ট 1000 পিস চায়না থেকে নিয়ে এসেছেন, সেখান থেকে আপনার রিটার্ন কত পার্সেন্ট হবে এবং রিটার্ন কত পার্সেন্ট হলে কত টাকা লস হবে, এটা আপনাকে অবশ্যই যোগ করে নিতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ধারণাটা আপনার থাকতে হবে, সেটা হচ্ছে যে আসলে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন, এটা ড্যামেজ কত পার্সেন্ট হয়ে থাকে। সাধারণত আমরা অ্যাজ ইউজুয়াল 2% বা 3% কিন্তু ড্যামেজ ধরে থাকি। তো আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এই পার্সেন্টেজটা কম বা বেশি রাখতে পারেন, কারণ আপনি 1000 পিস প্রোডাক্ট যখন বিক্রি করবেন, তখন অ্যাভারেজে কিন্তু 10 পিস বা 15 পিস বা 20 পিস কিন্তু প্রোডাক্ট আপনার ড্যামেজ হবে, যে প্রোডাক্টগুলো আপনি টোটালি সেল করতে পারবেন না। তো অবশ্যই আপনার কিন্তু সেই ড্যামেজ প্রোডাক্টের ক্যালকুলেশনটা ধরেই কিন্তু আপনাকে প্রোডাক্ট প্রাইসিংটা করতে হবে। তৃতীয়ত, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন, সে প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি আছে কিনা, এটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে, কারণ ওয়ারেন্টি যখন আপনি কাস্টমারকে দিবেন, সেক্ষেত্রে কত পার্সেন্ট ওয়ারেন্টিতে আসতেছে। সাপোজ আপনি 100 প্রোডাক্ট বিক্রি করলেন, সাধারণত আমরা যে ইলেকট্রিক প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি, সেক্ষেত্রে 5% বা 10% কিন্তু ওয়ারেন্টিতে আসে। সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টিতে আসলে ওয়ারেন্টিতে আপনার সার্ভিস করতে কতটুকু খরচ হয়, বা ওয়ারেন্টিতে আসলে কত পার্সেন্ট টোটালি ড্যামেজ হয়ে যায়, সেটা ক্যালকুলেশন করেও কিন্তু আপনার প্রোডাক্ট টোটাল কস্টিংয়ের সাথে এটা অ্যাড করে নিতে হবে।
এছাড়াও আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নম্বর যে ধারণাটা আপনার থাকতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা প্রতিটা সেলের জন্য কত টাকা আসলে আপনার খরচ হচ্ছে। খরচ বলতে এখানে বুস্টিং খরচ এবং আপনার অফিসিয়াল খরচ দুইটা একসাথে যোগ করতে হবে। বুস্টিং খরচটা হচ্ছে সাধারণত আমরা প্রতিটা সেলের জন্য ফেসবুকে কত টাকা আসলে ডলার খরচ করতেছি সেটা হচ্ছে কস্ট পার রেজাল্ট বা বুস্টিং খরচটা আমরা সাধারণত ধরে থাকি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সাধারণত আমাদের ছোট যে প্রোডাক্টগুলো আছে যেমন এটা এলসিডি বেবি রাইটিং ট্যাবলেট, এটা এখন যদিও আমরা অ্যাড অফ রেখেছি কারণ এটা এখন খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে প্রোডাক্টটা, বাট এই প্রোডাক্টটি যখন শুরুর দিকে এসেছিলো তখন আমরা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে সেল করেছিলাম এবং তখন কিন্তু আমাদের অ্যাভারেজে এটা 50 সেন্ট থেকে 60 সেন্ট বা 70 সেন্টের মধ্যে কিন্তু এটা সেল হয়েছে। অর্থাৎ আমি যদি বাংলা টাকা হিসাব করি সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা 100 টাকা প্রতিটা সেলের জন্য কাউন্ট করেছি। সুতরাং আপনি এই 4টা নলেজ অবশ্যই কিন্তু আপনার প্রোডাক্টের সম্পর্কে ভালোভাবে আইডিয়া করে নিতে হবে যে আপনার টোটাল রিটার্ন কত পার্সেন্ট হচ্ছে বা কত পার্সেন্ট ড্যামেজ হচ্ছে বা কত পার্সেন্ট আসলে ওয়ারেন্টিতে আসতেছে কিংবা কত টাকা আসলে আপনার প্রতিটা সেলের জন্য খরচ হচ্ছে। তো আমি সব কিছু মিলিয়ে যদি আমি ধরি যে আমার এই প্রোডাক্টটা 150 টাকা টোটাল খরচ আসতেছে আমার, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের প্রাইসিংটা অর্থাৎ আমার কেনা দাম যদি 150 টাকা পড়ে সেক্ষেত্রে আমার আদার্স কস্ট আসতেছে 150 টাকা, সব মিলিয়ে কিন্তু আমার অ্যাভারেজে কিন্তু 300 টাকা খরচ চলে আসছে। সেক্ষেত্রে 300 টাকা খরচ যদি আমার প্রোডাক্টে আসে সেক্ষেত্রে কিন্তু আমি প্রাইসটা নির্ধারণ করেছি এখানে 450 টাকা। তো আসলে 450 টাকাতে প্রোডাক্ট প্রাইসিংটা বেস্ট কিনা এটা আমি আপনাদের একটু পরেই ক্যালকুলেট করে দেখাচ্ছি। তার আগে আমি বলে রাখি সাধারণত আমরা এই প্রোডাক্টগুলোই কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু কোম্পানিতে কম দামে বিক্রি করছে, আবার বেশ কিছু কোম্পানিতে এটা বেশি দামে বিক্রি করছে। তো আসলে কম দামে প্রোডাক্টটা সেল করে বেশি সেল দেওয়া ভালো নাকি একটু বেশি দামে সেল করে কম সেল দেওয়া ভালো বা প্রফিট মার্জিনটা বেশি রাখা ভালো? তো এই দুইটা বিষয় কিন্তু আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। আপনার কিছু কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে আপনি কম দামে সেল করে বেশি সেল যদি হয় সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা ভালো আসবে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার সেল কম হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রফিট মার্জিনটা অবশ্যই আপনার বেশি করে নেওয়া উচিত। তো আমি আরও বেশ কিছু উদাহরণ দিই, যেমন আমি একসময়ে ভিনটেজ টি9 ট্রিমারটা প্রচুর পরিমাণে সেল করেছি, এভারেজে কমপক্ষে 5000 কোয়ান্টিটি সেল করেছি। তো তখন আমি প্রাইসটা 990 টাকায় সাধারণত এটা বিক্রি করতাম। তো তখন আমি আমার কম্পিটিটরদের অ্যানালাইসিস করে দেখেছি তারা কিন্তু তখনও 500-600 টাকা 700 টাকার মধ্যেই কিন্তু বিক্রি করেছে। তার মধ্যে অন্যতম বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোর নাম আমি ডাইরেক্টলি বলতেছি না, এটা প্রবলেম হতে পারে, বাট আমি আপনাদেরকে জাস্ট ইনডাইরেক্টলি কিছু কোম্পানির স্ক্রিনশট বা ওয়েবসাইট ভিজিট করে দেখাই। যেমন আমি এখন উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে এলসিডি বেবি রাইটিং ট্যাবলেট ছাড়া আমি টি9 ট্রিমারের একটা উদাহরণ দিই। সেক্ষেত্রে আমি টি9 ট্রিমারটা লিখে আমি আমার কম্পিটিটর একটা ওয়েবসাইট জাস্ট আপনাদের একটু রিসার্চ করে দেখাই। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তারা কিন্তু 445 টাকায় এই ট্রিমারটা বিক্রি করছে, যেটা অনেক কম। যেটা বর্তমানে আমি যদি আপনাদের আলিবাবা বা আলি এক্সপ্রেস একটু ভিজিট করে দেখাই যে আসলে এখন বর্তমানে এটা হোলসেল প্রাইসটা কেমন হয়ে থাকে। তো আমি সরাসরি এটা আলিবাবাতে একটু চলে যাই এবং সার্চ করি। নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা কিন্তু বিভিন্ন ধরনের হয়। চাইনা এমন একটা আসলে দেশ, তারা একদম লো বাজেটের মধ্যে প্রোডাক্ট তৈরি করতে পারে, তারা একদম প্রিমিয়াম কোয়ালিটিও প্রোডাক্ট তৈরি করতে পারে এবং তারা কিন্তু মিড বাজেটের প্রোডাক্টও তারা তৈরি করতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একদম সর্বনিম্ন প্রাইস যদি ধরি সেক্ষেত্রে 35 সেন্টের মধ্যেই কিন্তু তারা প্রোডাক্ট তৈরি করে দিতে পারে। অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি বাংলা টাকা 100 টাকার মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা কেনা সম্ভব। সেক্ষেত্রে 100 টাকা বা 150 টাকাতে যদি এই প্রোডাক্টটা কেনা সম্ভব হয় সেক্ষেত্রে নর্মাল কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে কমপক্ষে 300-400 টাকাতে সেল করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টটা দিব আপনার কাস্টমারদের, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা $5, $7, $8 কিন্তু $10 কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পাওয়া যায়। তো আসলে তাদের কাছে কোয়ালিটি প্রোডাক্টের ম্যাটেরিয়াল নির্ভর করে যে আসলে প্রোডাক্টের প্রাইসটা কতটা হবে। তো আমরা সাধারণত একদম নর্মাল কোয়ালিটি প্রোডাক্টও আমাদের কাস্টমারকে দিতে পারবো না বা দিব না, এটা করে আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হবে বা দেখা যাচ্ছে গণহারে কিন্তু এটা কমপ্লেন আসবে। সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের প্রাইসটা ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা মিডিয়াম কোয়ালিটি আমরা যাচাই বাছাই করে কিন্তু নির্ধারণ করব। যেমন আপনি যদি একদম এই টি9 ট্রিমারের উদাহরণটা দেন, বর্তমান সময়ে এসেও আপনি চাইলে কিন্তু 50 সেন্ট থেকে শুরু করে আমি যদি বলি $5 পর্যন্ত আমি যদি প্রোডাক্টের আলিবাবাতে প্রাইসটা ধরি সেক্ষেত্রে আমি অ্যাভারেজে এটা আমি যদি নিজে ইম্পোর্ট করি সেক্ষেত্রে $2 আশপাশে আমি এটা কেনার চেষ্টা করব, যাতে করে প্রোডাক্ট কোয়ালিটিটা অ্যাটলিস্ট মিডিয়াম কোয়ালিটি হয় এবং আমার কাস্টমারের জন্য কমপ্লেন না করে। কারণ এই প্রোডাক্টটা তারা নিয়ে
যাতে করে অ্যাটলিস্ট 2-3 বছর ব্যবহার করতে পারে, এরকম একটা কোয়ালিটি তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ওয়ারেন্টি তো আসবেই, যেহেতু এটা ইলেকট্রিক প্রোডাক্ট সেক্ষেত্রে 5% বা 10% ওয়ারেন্টিতে আসবেই। সো আমি যেহেতু 1 বছর ওয়ারেন্টি দিয়েও বিক্রি করব, সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করব। তো এক্ষেত্রে আমি যে কাজটা করি সাধারণত, আমি প্রোডাক্টের কোয়ালিটিটা মিডিয়াম রেখে প্রোডাক্টের প্রাইসিংটা নির্ধারণ করি। তো প্রাইসিংটা নির্ধারণ করার সময় আমি বেশ কিছু টেকনিক অবলম্বন করি। তার মধ্যে অন্যতম টেকনিক হচ্ছে যে আমি যদি সাধারণত এটা 500 টাকার কমে কোনো প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে কিন্তু আমি এটার কমপক্ষে 100% প্রফিট রাখার চেষ্টা করি। আমি কেন 100% প্রফিট রাখি এটা অনেকেই হয়তো বা এখনও বুঝতে পারছেন না, কারণ আমি শুরুতে বলেছি যে একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করার আগে অবশ্যই আপনার 4টা নলেজ থাকা উচিত। আমি প্রথমে বলেছি, তো 4টা জিনিস যদি আপনি টোটাল ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার 100% এর কম প্রফিট রাখতে পারবেন না যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা 500 টাকার নিচে কেনা পড়ে। তো আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে 500 টাকার নিচে যদি সাপোজ আপনার একটা প্রোডাক্ট কেনা পড়ে, যেমন আপনি 300 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এটার বুস্টিং খরচ, আমি সাধারণত $1 ধরি, সেক্ষেত্রে আপনাকে বর্তমান সময়ে প্রায় 130 টাকা দিয়ে আপনার $1 কিনতে হচ্ছে। এবং আদার্স কস্ট যেটাকে বললাম যে ওয়ারেন্টি, ড্যামেজ কিংবা অফিস কস্ট সব মিলিয়ে যদি আমি ধরি, সেক্ষেত্রে আমার আরও 50 থেকে 80 টাকা পর্যন্ত খরচ আসে প্রতিটি প্রোডাক্ট সেলের জন্য। সেক্ষেত্রে আমার টোটাল এটা 200 টাকা মতো আমার অলরেডি খরচ চলে যাচ্ছে। তো আমি যদি 300 টাকার সাথে 200 টাকা যোগ করি, সেক্ষেত্রে আমার কিন্তু অলরেডি 500 টাকা কিন্তু অলরেডি কস্ট চলে গেল, অর্থাৎ খরচ হয়ে গেল 500 টাকা। সেক্ষেত্রে আমি যদি প্রতিটা প্রোডাক্টে 100 টাকা প্রফিটও রাখি, সেক্ষেত্রে আমাকে 600 টাকা প্রাইস নির্ধারণ করতে হচ্ছে। অথবা আমি যদি 50 টাকা প্রফিট রাখি, সেক্ষেত্রে আমার 550 টাকা প্রাইস কিন্তু নির্ধারণ করতে হচ্ছে। অর্থাৎ 300 টাকা দিয়ে একটা প্রোডাক্ট আমি যদি টোটাল কিনি, সেক্ষেত্রে 500 থেকে 600 টাকার মধ্যে কিন্তু আমাকে প্রাইসিংটা করতে হচ্ছে। তো এরকমভাবে আমি আপনাদের যদি 1000 টাকার নিচে আমি কোনো প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে আমি কমপক্ষে চেষ্টা করি 50% প্রফিট রাখা। অর্থাৎ আমি যদি 1000 টাকাতে একটা প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে যেন সেটা অ্যাটলিস্ট 500 টাকা প্রফিট থেকে আমরা যেন 1500 টাকা এটা বিক্রি করতে পারি। তো প্রোডাক্টের প্রাইসিংটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি আমার পার্সোনাল বিজনেসের অভিজ্ঞতা দেখেছি, একটা প্রোডাক্টের প্রাইস যখন আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম, সেটা আমি ভালোভাবে 100% যখন প্রফিট রেখে 700 টাকায় আমরা বিক্রি করতে গেছি, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো সেল আসছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে 700 টাকাতে একটা প্রোডাক্ট সেটা সেল হতে চায় না। তখন আমাদের যে কাজটা করতে হয়, অনেক সময় কিন্তু প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে রেখে যদি আমাদের টোটাল 4টা যে বিষয় বলেছিলাম প্রথমে, 4টা বিষয়ের মধ্যে যদি এটা ওয়ারেন্টির পলিসি না থাকে বা এটা ড্যামেজ ইস্যু না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্রাইসটা কমিয়ে 350 টাকার প্রাইসটা আমরা সরাসরি কিন্তু 550 টাকা বা 590 টাকাতে আমরা কী করতে পারি, অনেক সময় প্রোডাক্ট প্রাইসটা নির্ধারণ করতে পারি। তো আমি একটা জাস্ট বাস্তব উদাহরণ দিয়ে থাকি। আমি যদি আপনাদের একটু গুগলে গিয়ে সার্চ করি কার্ড হোল্ডার ওয়ালেট লিখে, নিশ্চয়ই এই প্রোডাক্টটার সম্পর্কে অনেকে জানেন। এটা কিন্তু বর্তমান সময়ে প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট, আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি এবং খুব ভালো সেল হয়। তো এই কার্ড হোল্ডার ওয়ালেটটা যদি আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই, এটা সাধারণত আপনি যদি, আমি জাস্ট একটা ওপেন করে দেখাই, কার্ড হোল্ডার ওয়ালেট, এইটা হচ্ছে কার্ড হোল্ডার ওয়ালেট। তো এই কার্ড হোল্ডার ওয়ালেটটা যদি আপনি চায়নাতে সরাসরি আলিবাবাতে একটু খোঁজ নেন, আলিবাবা গিয়ে আমরা একটু সার্চ করি, সরাসরি আমরা ইমেজ সার্চ করব। ইমেজ সার্চ করলে আমরা নির্দিষ্ট প্রোডাক্টটা সরাসরি পেয়ে যাব। তো যে কারণে আমি এটা ইমেজ সার্চ করতেছি। তো ইমেজ সার্চ করলে এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা 0.48 থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে অনেক সময় এটা $1 বা $2, এটা কোয়ালিটির উপর আসলে ভ্যারি করে। তো আমরা শুরুতে বলেছি এটা আমরা মিডিয়াম কোয়ালিটি প্রোডাক্টটা আমরা কাস্টমারকে দিব। সেক্ষেত্রে আমি এটা আমার নিজ অভিজ্ঞতা দেখেছি, এটা আমার নিজে যদি ইম্পোর্ট করি, সেক্ষেত্রে 130 থেকে 150 টাকার মধ্যে এটা কিন্তু কেনা সম্ভব। সেক্ষেত্রে আমি প্রথমে এই প্রোডাক্টটা প্রাইস নির্ধারণ করেছিলাম, আমি এটা কিনেছিলাম সাপোজ 135 টাকাতে। আমি এটার প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করেছিলাম হচ্ছে 690 টাকাতে। তো 690 টাকাতে যখন আমি একটা কার্ড হোল্ডার সেল করি, একটা সাধারণ কাস্টমার কিন্তু 690 টাকার সাথে আবার ডেলিভারি চার্জ কিন্তু 120 টাকা বা 130 টাকা। আমরা সাধারণত অনেক সময় বিজনেস টেকনিকের জন্য 100 টাকা কিন্তু ডেলিভারি চার্জ কাউন্ট করি। তো অনেক সময় 690 সাথে 190 যদি যোগ করি, সেক্ষেত্রে 790 টাকা কিন্তু একটা কাস্টমারকে পে করতে হচ্ছে এরকম একটা ওয়ালেট নেওয়ার জন্য। তো অনেক সময় সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কিন্তু এতটা আগ্রহ হয় না যে আমি 800 টাকাতে একটা ওয়ালেট কিনবো,
কারণ বাংলাদেশে সাধারণত এই মার্কেটটা যদি আমরা পাশাপাশি দেখি যে আমাদের আশপাশে অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার ধারেই ওয়ালেট বিক্রি করে, বা অনেক সময় মার্কেটে গিয়ে ওয়ালেট কিনলেও 400-500 টাকার মধ্যে সুন্দর ওয়ালেট পাওয়া যায়। তো এক্ষেত্রে আমি তখন এই প্রাইসটা যখন নির্ধারণ করি তখন কিন্তু অনেক বেশ কয়েকদিন বুস্টিং চালানোর পরও কিন্তু ভালোভাবে রেসপন্স পাচ্ছিলাম না। তো আমি চিন্তা করলাম যে প্রোডাক্টে আমার কোনো ওয়ারেন্টি নেই, এই প্রোডাক্টটা আসলে ড্যামেজ হওয়ার চান্সও নেই, হ্যাঁ, ড্যামেজ হয় না বললেই চলে। তো এক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, এই প্রোডাক্ট প্রাইসিংটা আমি 100% প্রফিট বা 150% প্রফিট না রেখে আমি প্রোডাক্টের প্রফিটটা অনেকটা কমাই দিই। তো আমি হিসাব করেছিলাম যেভাবে, আপনাদের সরাসরি সেভাবেই দেখাই। 150 টাকা আমি ধরেছিলাম আমার প্রোডাক্টের কস্টিং, অর্থাৎ প্যাকেজিং খরচ সহকারে 150 টাকা, এবং আমি ধরেছিলাম যে 150 টাকা আমার আদার্স কস্টিং, অর্থাৎ বুস্টিং খরচ এবং আমার অফিস স্টাফ খরচ সব মিলিয়ে আমি 150 টাকা ধরেছি। সুতরাং সব মিলে আমার টোটাল পড়তেছে আপনার 300 টাকা। এক্ষেত্রে আমি আরও আদার্স কস্ট আমি 50 টাকা ধরেছি, অর্থাৎ 350 টাকা আমার টোটাল এটার প্রাইস পড়েছে। তো 350 টাকা যদি আমার এটা প্রাইস পড়ে, আমি তখন এটা যে কাজটা করেছি, সরাসরি এটা প্রথমে 450 টাকা দিয়ে সেল করেছি। 450 টাকা দিয়ে অনেক দিন কিন্তু ভালো সেল হয়েছে। 450 টাকা সেল করার পরে যেটা হয়েছে, অনেক কম্পিটিটর আছে আমার যারা প্রাইসটা অনেকটা কমিয়ে দিয়েছিল। তো প্রাইস যখন কমিয়ে দেয় তখন আমরা সাধারণত দুইটা টেকনিক অবলম্বন করি। হয় আমাদের প্রোডাক্টের লেভেল চেঞ্জ করি, বা প্রোডাক্টের প্যাকেজিং, বা প্রোডাক্টের এক কথা প্রোডাক্টটা আমাদের তাদের থেকে আলাদা এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য একটু প্রিমিয়াম করার চেষ্টা করি। যদি এটা করে সফল হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট প্রাইসটা আর কমাই না। তো এটা করে যখন সফল না হই বা এটা করতে গিয়ে দেখা যাচ্ছে সেলটা অনেক কমে যাচ্ছে, তখন আমরা যে কাজটা করি, সরাসরি কম্পিটিটরদের সাথে প্রাইস নিয়ে তখন আমাদের ডিবেট করতে হয়। তো প্রাইসটা আমরা যখন কমিয়ে দিই তখন এটা আমরা একদম সর্বনিম্ন প্রাইস যেটাকে বলে, তখন 390 টাকা বা 380 টাকা, তো লাস্ট 350 টাকাতেও কিন্তু এটা সেল করা সম্ভব হয়েছে। যখন 350 টাকাতে বা 390 টাকাতে সেল করেছি, আমার প্রতিটা প্রোডাক্টের সেল কস্ট যেটা আমরা সাধারণত $1 ধরি, তখন আমরা এটাকে আমার পার্সোনাল অভিজ্ঞতা দেখেছি $1 3টা পর্যন্ত সেল হয়েছে, 4টাও অনেক সময় হয়েছে। তো আমি যদি 3টাও ধরি বা 2টাও ধরি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রথম যে কস্ট সেটা কিন্তু অনেকটা কমে গিয়ে আপনার অ্যাভারেজে কিন্তু এটা 70 থেকে 80 টাকা হবে। অর্থাৎ আমি 70 থেকে 80 টাকা, সেক্ষেত্রে আমি 75 টাকায় ধরলাম। 75 টাকা যদি আমার কস্ট ধরি, সেক্ষেত্রে আমার এখান থেকে এক্সট্রা কস্ট আরও 150 টাকা, মানে সব মিলিয়ে আমার হিসাব করে দেখেছি যে আমার 300 টাকার মধ্যে কিন্তু তখন আমার সব কিছু হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রোডাক্ট প্রাইস কমিয়ে দিয়েও কিন্তু অনেক সময় প্রফিট করা সম্ভব, যদি আপনার প্রোডাক্টের ওয়ারেন্টি না থাকে বা ড্যামেজ হওয়ার চান্স কম থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রোডাক্ট প্রাইসটা কমিয়ে যদি আপনার সেলটা বেশি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আমি নিজে এটা করে আলহামদুলিল্লাহ এটা সফল হয়েছি। তবে এটা করতে যেটা হয়েছে, আমার প্রচুর পরিমাণে সেল করতে হয়েছে। মানে আপনি সাধারণত মাসে যদি 2000 পিস বা 3000 পিস প্রোডাক্ট সেল করে আপনার যদি একটা ভালো, অর্থাৎ 2-3 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা প্রফিট থাকে মাসে, সেক্ষেত্রে আপনাকে যখন আপনি প্রোডাক্ট প্রাইসটা কমিয়ে রেখে আসলে সেল করবেন, তখন আপনার এই সেলটার পরিমাণটা আরও 3-4 গুণ আপনার বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ আপনার স্টাফের সংখ্যা বাড়াতে হবে, আপনার কিন্তু ওভারঅল কিন্তু পরিশ্রম বেশি হবে। অর্থাৎ তখন অ্যাভারেজ আপনাকে 2000-এর জায়গায় 6000 বা 8000 সেল করতে হবে। অর্থাৎ আগে আপনি 2000 প্রোডাক্ট সেল করে যে প্রফিটটা করা সম্ভব, সেটা আপনি প্রোডাক্ট প্রাইসটা কমিয়ে দেওয়ার কারণে 5-6 হাজার পিস কিন্তু আপনাকে প্রোডাক্ট সেল করতে হয়। তো এভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করতে পারেন। যদি আপনার ওয়ারেন্টি পলিসি বা ওয়ারেন্টি বা ড্যামেজ হওয়ার চান্স কম থাকে, রিটার্ন কম হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রোডাক্টটা কমিয়ে আপনার কম্পিটিটরদের সাথে আপনি ডিফেট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সেলটা অনেক গুণে বেড়ে যাবে। তখন কিন্তু কস্ট ফর রেজাল্ট বুস্টিং খরচটা কিন্তু অনেকাংশে কমে গিয়ে এটা $1 2-3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত সেল নিয়ে আসা সম্ভব। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম কিন্তু ইলেকট্রিক প্রোডাক্ট। সেক্ষেত্রে আমি যে কাজটা করি, সাধারণত সবসময় প্রোডাক্ট প্রাইসটা কমানোর পক্ষে আমি থাকি না, কারণ আমার মনে হয় পার্সোনালি যে যত আসলে প্রোডাক্ট প্রাইসটা কমাবো তত মার্কেটটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এবং তত মার্কেট নষ্ট হয়ে গেলে সাধারণত কাস্টমার আমাদের উপর আস্থাটা হারিয়ে ফেলবে।
এছাড়াও আমরা যখন কোনো প্রোডাক্ট ওয়ারেন্টি থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের ড্যামেজ হয়, সেক্ষেত্রে এই খরচগুলো যখন ক্যালকুলেট করি তখন কিন্তু প্রোডাক্ট প্রাইসটা আর কমানো পসিবল হয় না। তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট যেটা আমি অ্যাভারেজে 950 টাকা দিয়ে কিনি, আমি কমপক্ষে এটা 1490 টাকা সেল করার চেষ্টা করি। তো এভাবে আসলে আমি প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করি। তো আসলে প্রোডাক্ট যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আমি একটা জাস্ট উদাহরণ দিয়েছিলাম যে T9 ট্রিমারের কথা। তো এই প্রোডাক্টটা ধরেন বর্তমান মার্কেটে আপনি যদি ইম্পোর্টারদের কাছ থেকে এটা কিনেন, সেক্ষেত্রে অ্যাভারেজে 250 থেকে 350 টাকার মধ্যে এটা কোয়ালিটি ভেদে এটা দাম পাবেন। অর্থাৎ আমি ধরে নিলাম যে আপনি এটা 300 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন। 300 টাকা দিয়ে যদি একটা প্রোডাক্ট কিনেন, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনার প্রাইসটা কমিয়ে রেখে সেল করবেন, সেক্ষেত্রে এই প্রোডাক্ট আপনি ওয়ারেন্টি দিতে পারবেন না, কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেকাংশে লস হয়ে যাবে। আপনি যদি কোনো ওয়ারেন্টি না দেন, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন হবে। বাট আপনি যদি আপনার কম্পিটিটরদের সাথে একটু দেখেন, আমি দু একটা ওয়েবসাইট দেখাই, তার মধ্যে এটা একটা দেখতে পাচ্ছেন তারা 445 টাকায় বিক্রি করছে। তো আমি ধরে নিলাম তাদের 50 সেন্ট অর্থাৎ $1 2টা সেল হচ্ছে। সেক্ষেত্রে আমি তাদের আদার্স কস্ট সব মিলিয়ে আমি যদি ধরি যে তারা 100 টাকার মধ্যে সব কস্ট কমপ্লিট করেছে, সেক্ষেত্রে তাদের যেহেতু কিনা এটা 300 টাকা আর তাদের আদার্স কস্ট 100 টাকা, সেক্ষেত্রে তারা কিন্তু 400 টাকার মধ্যে তারা সব কস্ট কমপ্লিট করছে। তারা কিন্তু 450 টাকা প্রাইসে কিন্তু তারা বিক্রি করছে। সুতরাং 50 টাকা কিন্তু প্রফিট থাকছে। তো আপনার যখন সেল কোয়ান্টিটি অনেক বেশি হবে, তখন কিন্তু আপনি এই 400 টাকা বা 300 টাকার প্রোডাক্টগুলোতে 50 টাকা প্রফিট সব বাদশাদ দিয়ে 50 টাকা রাখলে কিন্তু আপনার জন্য এটা অনেক। কারণ আপনি দিনে যদি 100টা প্রোডাক্ট দেন, মাসে এসে যদি 3000 প্রোডাক্ট দেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজে কিন্তু আপনার 2-3 লাখ টাকা আপনার প্রফিট থাকবে। তো এইটা আসলে ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টের প্রাইসটা আসলে কত রাখছেন এবং সেই প্রাইস রেখে কতটা সেল হচ্ছে। আপনার সেল যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই কম প্রফিট রেখে আপনি প্রোডাক্টটা সেল করে দেবেন। আর যদি আপনার সেলটা কম হয়, অর্থাৎ কাস্টমারের চাহিদা কম হয়, কাস্টমারের সংখ্যা কম হয়, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা বেশি রাখতে হবে। কারণ সেক্ষেত্রে আপনার প্রতিটা প্রোডাক্টের কস্টিং অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের কস্ট পার রেজাল্ট কিন্তু অনেক বেশি হবে। তো আমি এই 450 টাকাতে কোম্পানিকে দেখতেছি তারা বিক্রি করতেছে, যেহেতু 445 টাকাতে। আমি সাধারণত বাংলাদেশে যেটা সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্ম দারাজ, সে দারাজে গিয়ে একটু আপনাদের প্রাইসটা দেখাই। কারণ অলরেডি কিন্তু মনে মনে ধারণা করে ফেলেছেন যে কমেন্ট করব যে দারাজে কীভাবে আসলে এত কম প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে। তো দারাজের বিষয়টা হচ্ছে তারা আসলে একটা মার্কেট প্লেস, তাদের নিজস্ব প্রোডাক্ট প্রায় বিক্রি করে না বললেই চলে। তারা যদি আমি বলি, তারা নিউ মার্কেটের মতো একটা আর কি মার্কেট, সেখানে গিয়ে অনেক সেলার গিয়ে বসে দোকান দিয়ে, তারা সেখান থেকে কাস্টমার গিয়ে সেখান থেকে কিনে। অর্থাৎ এখানে যারা সেল করতেছে সেলার, তাদের কিন্তু আমরা যে খরচগুলো ধরেছিলাম কস্ট পার রেজাল্ট হিসাবে, সেক্ষেত্রে বুস্টিং খরচ, ড্যামেজ খরচ, রিটার্ন খরচ, এই বিষয়গুলো কিন্তু তাদের থাকে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদের বুস্টিং খরচ লাগে না যারা সেলার, এবং তাদের কিন্তু দেখা যাচ্ছে ড্যামেজ হওয়ার চান্স অনেক কম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের কিন্তু এখানে কোনো প্রকার রিটার্ন চার্জ লাগে না, অর্থাৎ দারাজ নিজে এটা কিন্তু বহন করে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই যে একটা প্রোডাক্ট প্রাইস নির্ধারণ করার জন্য 4টা গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলাম, এই 4টা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো সেলারদের এতটা আসলে চিন্তার বিষয় থাকে না। এ কারণে তারা যে প্রাইসে আসলে প্রোডাক্টটা কিনে, তারা চেষ্টা করে সেখান থেকে 50 টাকা থাকলেই তারা হয়ে গেল। অর্থাৎ অনেক সময় 20 টাকা রেখেই কিন্তু তারা সেল করে দেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে 80 টাকা বা 100 টাকা রেখেও কিন্তু তারা প্রোডাক্টটা প্রফিট করে সেল করে দেয়। তো এটা আসলে তাদের নির্ভর করে যে দারাজ তার কত পার্সেন্ট কমিশন কাটতেছে। এটা কমিশনের আবার ব্যাপার থাকে, কিছু কিছু প্রোডাক্টে 5%, কিছু কিছু প্রোডাক্টে 10%। তো কমিশন যত পার্সেন্ট কাটে, সে কমিশন বাদ দিয়ে তারা কিন্তু কী করে, সেই 50 টাকা বা 30 টাকা রেখে কিন্তু তারা সেল করে দেয়। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দারাজে যারা সবচেয়ে কম দামে প্রোডাক্ট বিক্রি করে, যেমন আমি উদাহরণ দিই, এই যে T9 ট্রিমারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 10,700 পিস প্রোডাক্ট একজন সেলার একটা পোস্ট থেকে বিক্রি করেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে আসলে কত পরিমাণে সেল হয়েছে। তো সেক্ষেত্রে যদি তারা 20 টাকা করেও প্রফিট রাখে, তাও তাদের কিন্তু লস নেই, অনেক টাকা। আসলে দারাজে যারা বিক্রি করে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ইম্পোর্টার, অর্থাৎ তারা প্রোডাক্ট নিজে সরাসরি ইম্পোর্ট করে খুচরা বিক্রি করে, সাধারণত পাইকারি দামে বিভিন্ন সেলারদের কাছে বিক্রি করে। তার মধ্যে তারা চিন্তা করে যে দারাজ থেকে যদি আমরা 100টা প্রোডাক্ট বা 200টা প্রোডাক্ট পার ডে দিই, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকাংশে কিন্তু প্রফিটটা থেকে যায়। অর্থাৎ তারা কিন্তু এখানে অনেকটা
পাইকারি দামের মতো করে বিক্রি করে। আর দ্বিতীয় আরেকটা জিনিস নির্ভর করে, যেহেতু তারা দারাজে বিক্রি করছে, এখানে কাস্টমার সরাসরি সেলারের সাথে কিন্তু অতটা ইনভলভ না, যে কারণে প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কিন্তু অতটা তারা মানে গুরুত্ব দেয় না। আমি যেটা দেখালাম আপনাদের আলিবাবাতে সরাসরি, যে একদম কম দামে কিন্তু একটা প্রোডাক্ট কিনতে পাচ্ছে, আপনি 100 টাকার মধ্যেও কিন্তু 150 টাকার মধ্যেও কিন্তু T9 ট্রিমারটা কিনতে পারবেন আলিবাবা থেকে। বাট সেইটা যদি আপনি নিজের পেজ থেকে যখন বিক্রি করবেন, তখন আপনার রেসপন্সিবিলিটি তখন বেশি থাকবে, কারণ সরাসরি কিন্তু কাস্টমার আপনাকে চিনে। আর এখন যখন দারাজে এরকম একটা প্রোডাক্ট বিক্রি করবে, সরাসরি কিন্তু চিনে দারাজকে। তো এই বিষয়গুলো অনেক কিছু নির্ভর করে, যে কারণে কিন্তু দারাজে সর্বনিম্ন প্রোডাক্ট প্রাইসটা হয়ে থাকে। তারা আসলে লো কোয়ালিটির প্রোডাক্টটাও দেয় অনেক সময়, আবার অনেক সময় নিজেই ইম্পোর্টার সেল দেয়। তো অনেক সময় তাদের সেল বেশি হয়, অনেক সময় তাদের বুস্টিং খরচ নাই। তো অনেক কিছু চিন্তা করেই দারাজে কিন্তু আসলে এরকমভাবে আসলে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে থাকে, যে সর্বনিম্ন প্রাইসটা দেওয়া থাকে। তো অনেক কাস্টমার আছে যারা দারাজে আসলে প্রোডাক্ট কিনতে পছন্দ করে, বাট অনেক কাস্টমার আছেন যারা দারাজে প্রোডাক্ট কিনতে পছন্দ করে না, কারণ এটার প্রোডাক্টের পরবর্তীতে ওয়ারেন্টি বা প্রোডাক্টের কোয়ালিটি, এই বিষয়গুলো কিন্তু আর পরবর্তীতে পাওয়া যায় না। তো মনে রাখবেন, কাস্টমার কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে হট কাস্টমার, একটা হচ্ছে কুল কাস্টমার। যারা হট কাস্টমার তারাই আপনার কাস্টমার, কারণ তারা সরাসরি আপনার পেজের অ্যাড দেখবে, সরাসরি আপনার কাছে কিনে নেবে। তো আপনি যদি কুল কাস্টমারের অর্ডারটা নিতে চান, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। কুল কাস্টমার কিন্তু অনেকগুলো পেজ, ওয়েবসাইট যাচাই বাছাই করবে, গুগলে সার্চ করবে, ইউটিউবে রিভিউ দেখবে, দিন শেষে গিয়ে দারাজে অনেকগুলো সেলারের রিভিউ দেখে কিন্তু তারা প্রোডাক্ট পারচেস করবে। তো সব কিছু চিন্তা করে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি আসলে কোন কাস্টমারকে টার্গেট করে বিজনেসটা করছেন। আপনার টার্গেট হবে হট কাস্টমারকে। হট কাস্টমারকে টার্গেট করে যদি আপনি শুধু পেজ ভিত্তিক বিজনেস করেন, আপনি যদি কোনো দারাজে সেলার না হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফিট মার্জিনটা দুইভাবে আপনি ট্রাই করবেন। একটা হচ্ছে আপনি কম প্রফিট রেখে সেল দেওয়ার চেষ্টা করবেন, সেলটা বেশি হচ্ছে কিনা, এবং দিন শেষে আপনার প্রতিটা প্রোডাক্টে 50 টাকা 100 টাকা প্রফিট থাকছে কিনা, এটা আপনি অবশ্যই চিন্তা করবেন, সব খরচ বাদ দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি সে প্রোডাক্টটা সেল কম হয়, অর্থাৎ অডিয়েন্স কম থাকে, সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা একটু বেশি রেখে আপনার সেল করার চেষ্টা করবেন, যাতে করে কম সেল করেও আপনার মাস শেষে যেন ভালো একটা প্রফিট মার্জিন থাকে, সেটা আপনার লক্ষ্য হওয়া উচিত। তো অনেক কিছু বলে ফেললাম। তো প্রোডাক্ট প্রাইসিংটা আসলে খুবই সহজ এবং খুবই জটিল একটা বিষয়। এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার প্রোডাক্ট প্রাইসিংটা নির্ধারণ হবে। তো আমি দুই একটা উদাহরণ দিলাম, সময় পেলে আমি আপনাদের আরও এই বিষয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা এর মাঝে কোনো কিছু যদি বুঝতে না পারেন বা কোনো কিছু মিসিং হয়ে থাকে, অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো আমি শর্টকাটে যদি আপনাদেরকে বলি, আমি 500 টাকার নিচে যদি কোনো প্রোডাক্ট কেনা থাকে আমার, সেক্ষেত্রে আমার সব খরচ সহ আমি চেষ্টা করি 90 থেকে 100% পর্যন্ত প্রফিট রাখা। অর্থাৎ 500 টাকাতে একটা প্রোডাক্ট কিনলে আমি 990 টাকা বা 950 টাকাতে সেল করার চেষ্টা করি। আমি যদি 1000 টাকার নিচে বা 950 টাকা বা 1000 টাকাতে একটা প্রোডাক্ট কিনি, সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি 50% প্রফিট রাখা, অর্থাৎ 1400 থেকে 1500 টাকার মধ্যে এটা সেল করার চেষ্টা করি। আমি যদি 2000 টাকার নিচে কোনো প্রোডাক্ট কিনে থাকি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি 30% এটা প্রফিট রাখা, সেক্ষেত্রে আমার 600-700 টাকার মতো প্রফিট থাকে। আমি যদি 3000 টাকার নিচে বা আশেপাশে আমার কোনো প্রোডাক্টের পারচেস কস্ট হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করি এটা 25%, অর্থাৎ প্রায় 700-800 টাকা মতো প্রফিট রাখা। অর্থাৎ 3000 টাকা কিনলে 3800 বা 3900 টাকা সেল করার চেষ্টা করি। 4000 টাকা কিনলে আমি 22% বা 25% আমি প্রফিট রাখার চেষ্টা করি, যাতে করে এটা অলমোস্ট প্রায় 1000 টাকার কাছাকাছি প্রফিট রাখা যায়। 5000 টাকা দিয়ে যদি আমি কিনি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় 1000 টাকার বেশি প্রফিট রাখা, কারণ আপনি 5000 টাকা যখন ইনভেস্ট করবেন একটা প্রোডাক্টের পিছনে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার কমপক্ষে 1000 টাকা প্রফিট থাকা উচিত। সুতরাং হাই ভ্যালু পার্সেলগুলো প্রফিট মার্জিন তুলনামূলক পার্সেন্টেজ কম হবে আপনার পারচেস ভ্যালুর থেকে। আর যেগুলো লো ভ্যালু পার্সেল, সেগুলো কিন্তু আপনার যেহেতু আদার্স কস্ট আছে, সো আপনার এখানে প্রতিটি প্রোডাক্টের পারচেস এর থেকে আপনার পার্সেন্টেজটা একটু বেশি রাখতে হবে। তো এভাবে কিন্তু আমি আমার প্রোডাক্টের প্রফিট মার্জিনগুলো নির্ধারণ করে থাকি এবং প্রোডাক্টের প্রাইসগুলো নির্ধারণ করে থাকি। তো আলহামদুলিল্লাহ অনেকাংশে আমি অনেক সময় প্রোডাক্ট প্রাইস কম রেখে আমি সফল হয়েছি, আবার অনেক সময় প্রোডাক্টের প্রাইস বেশি রেখে
আমি প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্টের লেভেল, প্রোডাক্টের একটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আমি হাই ভ্যালু প্রাইসে কিন্তু অনেক সময় প্রোডাক্ট সেল করতে পেরেছি। তো দুইটা যদি পাশাপাশি আসলে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি লো প্রাইসে প্রোডাক্ট সেল করার থেকে হাই প্রাইসে প্রোডাক্ট সেল করতে বেশি পেরেছি এবং প্রফিট মার্জিনটা আলহামদুলিল্লাহ আমি বেশি রাখতে পেরেছি। এই কারণেই লো প্রাইসের চেয়ে আমি হাই প্রাইসে প্রোডাক্ট সেল করে আমি বেশি সফল হয়েছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি আমার কন্টেন্টগুলো আমি নিজে তৈরি করি। আমি এমনভাবে কন্টেন্টগুলো তৈরি করি যাতে করে মানুষ আমাকে আমার কন্টেন্ট দেখে যেন ট্রাস্ট করে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটিটা আমি বেস্ট প্রোডাক্ট কোয়ালিটিতে দেওয়ার চেষ্টা করি। প্রাইসের মধ্যে আসলে যতটা ভালো দেওয়া সম্ভব সেক্ষেত্রে আমি ততটা ভালো দেওয়ার চেষ্টা করি। তো দুইটা যখন আমি মিলিয়ে প্রোডাক্ট প্রাইসিংটা একটু বেশি রাখি, সাপোজ আমি 300 টাকা একটা প্রোডাক্ট কিনলাম, দারাজে বিক্রি করছে এটা 400 টাকাতে, আমি সেটাকে 700 টাকা বা 800 টাকাতে সেল করি। অনেকাংশে কিন্তু কাস্টমার ট্রাস্ট করে এবং কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু পজিটিভ রিভিউ দেয়, কারণ সাধারণ দারাজে যে প্রোডাক্টটা কিনে তার থেকে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের প্যাকেজিং এবং ওয়ারেন্টি পলিসিটা আমার অনেকাংশে ভালো থাকে, কারণ আমি প্রতিটি প্রোডাক্টের সাথে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি। এতে করে কাস্টমার ট্রাস্ট পায়, এবং কাস্টমার যদি 6 মাস পর একটা প্রোডাক্টের প্রবলেম হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সরাসরি রিপ্লেস করে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিই। কারণটা হচ্ছে যে আমি চেষ্টা করি যে 10% প্রোডাক্ট আমি ওয়ারেন্টি ধরে রাখি, কারণ আমার প্রোডাক্টের প্রফিট মার্জিন আমার ভালো আছে। আমি চাইলে কিন্তু সরাসরি তাদেরকে আমার যেহেতু প্রফিট মার্জিন বেশি আছে, আমি 10টা বা 20টা আমার প্রোডাক্ট নষ্ট হয়ে যাক, বাট আমি প্রোডাক্টটা সরাসরি তাদেরকে রিপ্লেসমেন্ট দিতে পারি। আর যে সকল কাস্টমারকে আমি রিপ্লেসমেন্ট দিয়েছি, আপনি ট্রাস্ট করেন আর না করেন, আমি দেখেছি সে কাস্টমারগুলো অ্যাটলিস্ট পরবর্তীতে আমাদের কাছে আরও একাধিকবার অর্ডার করেছে, আর তার আশপাশের অনেক মানুষকে আমাকে রেফার করেছে, আমার কোম্পানিকে রেফার করেছে। সো আমি চিন্তা করি আপনার বিজনেস, আপনার কৌশল এরকমই হওয়া উচিত। কখনো কখনো প্রোডাক্টের প্রাইসটা কমিয়ে সেলের ভলিউমটা অনেক বেশি বাড়ানো সম্ভব এবং বাড়ানো উচিত। আবার কখনো কখনো প্রোডাক্টের প্রফিট মার্জিনটা বেশি রেখে একটু কম সেল হলেও মাস শেষে প্রফিট মার্জিনটা ভালো রাখা এবং আপনার কাস্টমারকে সাপোর্ট দেওয়ার এই পলিসিটা আপনার থাকা উচিত। আপনি যদি এই দুইটা জিনিস ভালোভাবে মিলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ই কমার্স বিজনেসের বেস্ট প্রোডাক্ট প্রাইসিংটা করতে পারবেন এবং খুব দ্রুত সফল হবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল, ভিডিওটি আর বড় করব না। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।